This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, কিম জং উন, যাকে আমরা পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস ডিক্টেটর বলি, তিনিও এখন প্রেশার ফিল করতে শুরু করেছেন। আর এই পুরো সিনারিওর সেন্টারে আছে একটাই নাম, ডোনাল্ড ট্রাম্প। কারণ কিম জং উন নিজের চোখের সামনে একটার পর একটা ঘটনা আনফোল্ড হতে দেখেছেন, আর প্রতিটা ঘটনাই তার কাছে একটা ওয়ার্নিং। প্রথম ঘটনা, নিকোলাস মাদুরো, ভেনেজুয়েলার শক্তিশালী লিডার। তিনি দেখলেন একটা সাডেন অপারেশন, আর কয়েক মিনিটের মধ্যেই পাওয়ার স্ট্রাকচার কেঁপে উঠল। একটা দেশ যেটা এতদিন স্টেবল ছিল হঠাৎ করে কন্ট্রোল হারাতে শুরু করলো। তিনি বুঝলেন পাওয়ার কখন স্লিপ করে যায় কেউই বুঝতে পারে না। আর এরপর আলী খামেনেই, মিডল ইস্টের অন্যতম পাওয়ারফুল ব্যক্তি, তিনি এবার দেখলেন খুব অল্প সময়ের মধ্যে টার্গেট করা হলো, আর তারপর পুরো সিস্টেম কোলাপসের দিকে যেতে শুরু করলো। এবার তার মাথায় একটা থট পরিষ্কার হয়ে গেল, ইভেন দ্য মোস্ট পাওয়ারফুল আর নট আনটাচেবল। কিন্তু সবচেয়ে বড় শকটা তখনও বাকি ছিল। একটা 36 ঘন্টার অপারেশন, প্লেন রিস্কে ফেলে একটা পাইলটকে উদ্ধার করা হলো। কোথা থেকে? ইরান। তিনি এটাকে শুধু নিউজ হিসাবে দেখেননি, তিনি অবজার্ভ করলেন ইরানের সাধারণ মানুষ যাদের এতদিন সাপ্রেস করে রাখা হয়েছিল, তারাই ইউএসএকে সাহায্য করতে শুরু করলো, মানে নিজেদের সরকারের ভেতরে থেকে চ্যালেঞ্জ করছে। এখানেই তিনি পুরো ক্লাইম্যাক্সটা বুঝে গেলেন। এটা কোনো নর্মাল সিচুয়েশন নয়, এটা একটা ডেঞ্জারাস প্যাটার্ন, যেখানে বাইরের অ্যাটাকের থেকেও বড় থ্রেট হলো ভেতরের রেবেলিয়ান। আর সেই মুহূর্তেই কিম জং উন উপলব্ধি করলেন নেক্সট কুড বি মি। এদিকে আরেকটা বড় মুভ হয়েছে, ইউএসএ এবার একটা নতুন স্টেপ নিয়েছে। তারা প্ল্যানেট ল্যাবসকে ফোর্স করেছে যে যেসব সেন্সিটিভ এরিয়াতে তারা অপারেশন চালাবে সেসব জায়গার স্যাটেলাইট ইমেজ পুরো ব্ল্যাক আউট করে দিতে। মানে আজ যদি আপনি মিডল ইস্টের ওয়ার জোনসে কি হচ্ছে, কোথায় ডিস্ট্রাকশন হচ্ছে সেটা দেখতে চান, তাহলে আপনি দেখতে পারবেন না। কারণ ইউএসএ এখন তাদের মুভস পুরো হাইড করতে শুরু করেছে। না চায়না দেখতে পাচ্ছে, না নর্থ কোরিয়া, আর না রাশিয়া। এতটাই হাই লেভেল সিক্রেসি তৈরি করা হচ্ছে। এখন ক্লিয়ার নেক্সট টার্গেট নর্থ কোরিয়া। ওদের স্যাটেলাইট ইমেজারিও ব্লক করে তারপর এন্ট্রি নেওয়া হবে। একটা ম্যাসিভ স্টর্ম আসতে চলেছে, আর কিম জং উন রিয়েল টাইমে সব কিছু অবজার্ভ করছে। সে কোনো বোকা নয়, সে খুব ক্লোজলি দেখছে ইউএস মিলিটারির ব্রুটাল এফিসিয়েন্সি, আর সে কারণেই সে টেরিফাইড। প্রথম ডিসিশন সে অ্যানাউন্স করে দিল, ইরানের সঙ্গে তার সব লিঙ্কস কাট করে দিচ্ছে। ভাবতে পারছেন যে ইরান আর নর্থ কোরিয়া একসাথে গ্লোবাল প্রেশার তৈরি করত, আজ সেই নর্থ কোরিয়া ইরানকে কমপ্লিটলি ছেড়ে দিল। সাউথ কোরিয়ার ইন্টেলিজেন্স রিপোর্টস অনুযায়ী এটা একটা ম্যাসিভ জিওপলিটিক্যাল শিফট। নর্থ কোরিয়া ইরানে ওয়েপন সাপ্লাই বন্ধ করেছে, আর অন্যদিকে ইরানের টপ কমান্ডার্সদের 1 বাই 1 এলিমিনেট করা হচ্ছে। কিন্তু শক এখানেই, নর্থ কোরিয়ার দিক থেকে না কোনো স্ট্রং রেসপন্স, না কোনো কন্ডিমিনেশন। শুরুতে যখন ওয়ার শুরু হয়েছিল তখন তারা একটা সফট প্রেস রিলিজ দিয়েছিল যে এটা হওয়া উচিত নয়, কিন্তু এখন সেটাও বন্ধ। কোনো ডিপ্লোম্যাটিক স্টেটমেন্টও আসছে না আর। মানে ক্লিয়ার, কিম জং উন ইরানকে কমপ্লিটলি অ্যাবান্ডন করে দিয়েছে। কারণ সে জানে আজ যদি ইরানকে সাপোর্ট করে তাহলে কাল তার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। এখন কিম জং উন সার্ভাইভাল পলিটিক্স খেলছে। সে জানে টার্গেট লিস্টে তার নাম অলরেডি আছে। সে নিজের চোখে দেখছে কিভাবে ইরানকে সিস্টেমেটিক্যালি ডিসমেন্টাল করা হচ্ছে। আর এটা কোনো ব্লাফ না, এটা রিয়েল প্রেসার ক্যাম্পেইন। আর যদি সে ইউএসএকে চ্যালেঞ্জ করে তাহলে তাকেও মাসুল দিতে হবে, ঠিক যেমন খামেনি দিয়েছে। তাই এখন সে পিওর সার্ভাইভাল মোডে চলে গেছে। সে নিজের সিস্টেমের ভেতরেই ক্র্যাকস তৈরি করছে। কিন্তু কেন? কারণ যাতে ওয়াশিংটনের সঙ্গে একটা নেগোসিয়েশন স্পেস তৈরি হয়। আর একটা বড় চেঞ্জ, সে নিজের সুপ্রিম লিডার প্রোফাইল থেকে নিচে নামছে, আন্ডার দ্য রাডার থাকতে চাইছে। মানে এবার সে সামনে না এসে শ্যাডোতে থাকতে চাইছে। এরপর প্যানিক আরও বাড়ে যখন নর্থ কোরিয়ার ভেতরে কিম ডাইনেস্টি দ্রুত সাকসেশন প্ল্যান তৈরি করে ফেলে। কারণ তারা জানে কিম জং উন যে কোনো সময় এলিমিনেট বা কিডন্যাপ হতে পারে। এখন ফোকাস পড়েছে তার টিনেজ ডটারের ওপর। আগে সে সবসময় বাবার পেছনে থাকতো, ব্যাকগ্রাউন্ডে, কিন্তু এখন সে সামনে চলে এসেছে, একদম সেন্টার স্টেজে। এখন নর্থ কোরিয়ার ভেতরে যা হচ্ছে সেটা আরও ইন্টারেস্টিং। ওখানে রেগুলার মিলিটারি ড্রিলস হয়, আর সেই ড্রিলসে এখন কিম জং উনের মেয়ে নিজে উপস্থিত থাকছে, ইন্সপেকশন করছে, সোলজার্সদের স্যালিউট নিচ্ছে। এমনকি রিসেন্টলি তাকে ট্যাঙ্ক চালাতেও দেখা গেছে। একটা সিন ইমাজিন করুন, কিম জং উন নিজে ট্যাঙ্কের ওপর বসে আছে আর খুশি হচ্ছে, কারণ তার মেয়ে এখন ট্যাঙ্ক চালানো শিখছে। আর এগুলো কিন্তু র্যান্ডম না, তার প্রোফাইল খুব ফাস্ট ট্র্যাক করা হচ্ছে। ক্লিয়ার সিগন্যাল, ওকেই নেক্সট সুপ্রিম লিডার বানানোর প্রিপারেশন চলছে। আর যদি এটা হয় তাহলে নর্থ কোরিয়ার হিস্ট্রিতে প্রথম ফিমেল ডিক্টেটর হবে সে। কিন্তু কেন? কারণ কিম জং উন জানে তার নিজের সিচুয়েশন শেপ না, আর তার ক্যালকুলেশন খুব ক্লিয়ার। যদি একজন ফিমেল ডিক্টেটর থাকে তাহলে ইউএসএ বা ওয়েস্টার্ন কান্ট্রিজ তাকে ইজিলি টার্গেট করবে না, কারণ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা ইমেজ আছে, ওরা ওপেনলি উইমেন বা চিলড্রেনকে টার্গেট করে না।
এই হিসেব করেই একটা মেয়েকে সামনে আনার প্ল্যান করা হয়েছে। আর একটা ইন্টারেস্টিং টুইস্ট আছে, এই মেয়েটা আগে ইউএসএ আর সাউথ কোরিয়ার বিরুদ্ধে খুব অ্যাগ্রেসিভ, অলমোস্ট টক্সিক স্টেটমেন্টস দিত, কিন্তু এখন পুরো টোন চেঞ্জ হয়ে গেছে। সে পাবলিকলি সাউথ কোরিয়ার পলিটিশিয়ানসদের প্রেস করতে শুরু করেছে, বলছে ওরা ওয়াইজ, ওরা সিনসিয়ার, আর এটা কমপ্লিটলি আনহার্ড। নর্থ কোরিয়ার টপ লিডারশিপ সাউথ কোরিয়া ইউএসএকে প্রেস করছে, মানে ক্লিয়ার নর্থ কোরিয়া এখন ডেসপারেটলি চেষ্টা করছে নিজেদের স্ট্রং অ্যাগ্রেসিভ ইমেজটা সফট করতে, কারণ তারা বুঝে গেছে গ্লোবাল পাওয়ার ডাইনামিক বদলাচ্ছে আর ট্রাম্প ওয়ার্ল্ড অর্ডারটা রিসেভ করছে। তার প্রথম অবজেক্টিভ সব ডিক্টেটরদের এলিমিনেট করা, যারা পৃথিবীতে ইনস্টেবিলিটি তৈরি করছে। আর এই ফিয়ারের কারণেই নর্থ কোরিয়া তাদের স্টান্স চেঞ্জ করছে। স্টর্ম আসার আগেই সার্ভাইভালের জন্য যা যা দরকার সব করতে শুরু করেছে। আর এটাই হয় যখন একটা ওয়ার্ল্ড লিডার তার পাওয়ার অ্যাসার্ট করে, আর সেটা এখন ক্লিয়ারলি ভিজিবল। এখন পর্যন্ত আমরা যা দেখলাম সেটা নর্থ কোরিয়ার ভেতরের পিকচার, কিন্তু স্টোরি এখানেই শেষ না। তাইওয়ানের ভেতরেও একটা সাইলেন্ট গেম শুরু হয়ে গেছে। ওখানে ইলেকশন আসছে, আর চায়না কি করছে? চায়না কোয়াইটলি অপোজিশন পলিটিক্যাল পার্টিসদের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। ডিল দিচ্ছে, তোমাদের প্রেসিডেন্ট বানিয়ে দেব, শুধু একটা কাজ করতে হবে, পাওয়ারে আসার পর সাইন করে দেবেন। তাইওয়ান অফিসিয়ালি চায়নার পার্ট, কোনো ওয়ার লাগবে না, কোনো কনফ্লিক্ট না, পিসফুলি নরক হয়ে যাবে। আর শখের বিষয়, কিছু অপোজিশন লিডার্স এই প্রপোজাল কনসিডার করতেও শুরু করেছে। মানে টু নেশন থিওরি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, ওয়ান নেশন থিওরিতে শিফট হচ্ছে ন্যারেটিভ। আর এটাই চায়নার স্টাইল, ওরা ডাইরেক্ট ওয়ার করে না, পলিটিক্যালি স্ট্র্যাটেজিক্যালি সিস্টেমের ভেতরে ঢুকে ডেমোক্রেসিকে ইউজ করেই কন্ট্রোল নিয়ে নেয়। টেকনিক্যালি ডেমোক্রেসিতে বিশ্বাস না করলেও এই ধরনের সিচুয়েশনে পলিটিক্যালসদের ইনফ্লুয়েন্স করে পুরো সিস্টেম নিজের নামে করে নেয়। আর এটাই কমিউনিস্টের স্ট্র্যাটেজি। চায়না খুব ভালো করেই জানে ট্রাম্প থাকা অবস্থায় তাইওয়ানকে ফোর্স করে ইউনিফাই করা অলমোস্ট ইম্পসিবল। কিন্তু যদি তাইওয়ানের নিজের পলিটিশিয়ানসরাই লিখে দেয় যে আমরা চায়নার অংশ হতে রাজি, তাহলে ইউএসএও কিছু করতে পারবে না। আর এ কারণেই এই সব সাইলেন্ট মুভস চালানো হচ্ছে। তবে স্টোরি এখানেই শেষ না, তাইওয়ানের ভেতরেও কাউন্টার অ্যাকশন শুরু হয়েছে। ওদের কিছু পলিটিক্যাল পার্টিস সিসিপির বিরুদ্ধে ক্যাম্পেইন করতে শুরু করেছে, একদম এক্সপোজ মোডে চলে গেছে। নিজের দেশকে বাঁচানোর জন্য ওরা ওপেনলি বলছে কিভাবে কিছু পলিটিশিয়ানস অলরেডি ইনফ্লুয়েন্স, কিভাবে সিস্টেমের ভেতর থেকে কন্ট্রোল করার চেষ্টা চলছে। তাইওয়ানের ভেতরে এখন ডেইলি ক্যাম্পেইন চলছে, দেশকে বাঁচাও এই ইনফ্লুয়েন্স পলিটিশিয়ানসদের থেকে। মানে একটা সাইলেন্ট পলিটিক্যাল ওয়ার অলরেডি শুরু হয়ে গেছে। এখন এখানে একটা বড় প্যাটার্ন দেখা যাচ্ছে, মুভসগুলো খুব ক্যালকুলেটেড, প্রতিটা শব্দ একটা ওয়েপনের মতো ইউজ হচ্ছে। এখন আসি চায়নার আরেকটা ইন্টারেস্টিং অ্যাঙ্গেলে। একজন পারফর্মার আছে যার নাম শেন ইউন। ওরা বিভিন্ন দেশে কালচারাল পারফরমেন্স করে, এদের শোস অ্যানাউন্স হলেই টিকিটস ইনস্ট্যান্টলি সোল্ড আউট হয়ে যায়। এখন ওরা জাপানে পারফর্ম করছে একটার পর একটা সিটিতে। কিন্তু সিসিপি কেন এত ভয় পাচ্ছে? কারণ এই পারফরমেন্সগুলো শুধু একটা এন্টারটেনমেন্ট না, এগুলো দেখায় কমিউনিজম আসার আগে চায়না কেমন ছিল, আর তারপরে কিভাবে পুরো সিস্টেম বদলে গেছে। এলিট অডিয়েন্স, প্রফেশনালস, ডক্টরস, লয়ার্স সবাই এই শোজ দেখতে যায়, কিন্তু বেরিয়ে আসার পর তাদের রিয়াকশন একটাই, মনে হয় যেন কোনো হরর রিয়েলিটি শো দেখে ফিরেছে। পুরো শকড হয়ে যায় মানুষ। আর এ কারণেই এই পারফরমেন্সদের চায়নাতে ব্যান করা হয়েছে। ইউকেতে তাদের শোজ বন্ধ করার চেষ্টা হয়েছে, কিন্তু ইউএসএ, অস্ট্রেলিয়া, জাপানে ওরা পারফর্ম করছে, আর প্রতিটা শো মানুষকে ডিপভাবে ইম্প্যাক্ট করছে। এর ফলে একটা বড় কোশ্চেন উঠছে, এই রেজিমের আসল চেহারা কি? ডিক্টেটরশিপের ব্রুটাল রিয়েলিটি কি? মানে সফট পাওয়ার দিয়ে গ্লোবাল স্টেজে ডিক্টেটরসদের এক্সপোজ করা হচ্ছে, আর বেজিং এটা দেখে কমপ্লিটলি আনকমফোর্টেবল হয়ে পড়েছে, কারণ ট্রুথ স্লোলি স্প্রেড হচ্ছে। এখন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো র্যান্ডম না। ইউএসএ জানে নেক্সট মেজর টার্গেট চায়না, তাই তারা আগে থেকেই ডিফারেন্ট কান্ট্রিজে পারসেপশন বিল্ড করছে, একটা ন্যারেটিভ তৈরি করছে, যেন যখন মুভ নেওয়া হবে তখন গ্লোবাল সাপোর্ট অলরেডি তৈরি থাকে। একটা এক্সাম্পল মনে করুন, অপারেশন সিন্দুরের আগে ইন্ডিয়া কি করেছিল। এস জয়শঙ্কর আর তার পুরো টিম বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে পাকিস্তানকে এক্সপোজ করেছিল, টেরর ন্যারেটিভ এস্টাবলিশ করেছিল, আর যখন পন পারসেপশন তৈরি হয়ে গেল তারপর স্ট্রং অ্যাকশন নেওয়া হয়েছিল। আর এটাই স্ট্র্যাটেজি, প্রথমে ন্যারেটিভ, তারপরে অ্যাকশন। এখন যদি আপনি পুরো ওয়ার্ল্ড সিনারিও দেখেন, ইরান, তাইওয়ান, নর্থ কোরিয়া, পুরো চেস বোর্ডটাই নড়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প গেমের রুলস চেঞ্জ করে দিয়েছে। এখন এমন সিচুয়েশনে অনেক ডিক্টেটর লড়াই না করেই নিজের সিট ছেড়ে দিচ্ছে। নর্থ কোরিয়ার কিম জং উনও ওপেনলি প্যানিক মোডে আছে, সে এখন নিজেকে হাইড করতে চাইছে, কারণ ভয় সত্যি হয়ে গেছে। এই ফাইট এটা শুধু ইন্ডিভিজুয়াল কান্ট্রির না, এটা এখন গ্লোবাল ফ্রিডম বনাম কন্ট্রোলের ফাইট। পুরো সিস্টেম একটা ক্রিটিক্যাল ফ্ল্যাশ পয়েন্টে পৌঁছে গেছে। এখন যা হবে, হয় পিস আসবে, না হলে টোটাল ডিস্ট্রাকশন। আর যদি ডিস্ট্রাকশন শুরু হয়, তাহলে আপনি দেখবেন কিম জং উন নিজেই রিজাইন করে তার মেয়েকে সুপ্রিম লিডার বানাবে। আর এটাই ফিয়ার,
তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।